সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। বরাবরের মতে খবর এবং খবরের পেছনে খবর নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এরই মধ্যে আমরা বেশ কিছু খবর এখন এই মুহূর্তে আমাদের সামনে আছে। এরপরও আমাদের খবরের যে ভিত্তি থাকে, অনেক সময় আমরা দেখি যে খবরগুলো আমাদের বছরের পর বছর ধরে আমাদের নতুন নতুন উপাদান এবং আমাদেরকে এটি কাঠামোয় দাঁড় করিয়ে দেয়, এবং আমাদের গোটা জাতি যেই খবরগুলো ভালো হলে পরে খুশি হয় এবং ভালো হলে পরে দেশ এগিয়ে যায়, তার একটি নাম হচ্ছে শিক্ষা। ভর্তির এখন মৌসুম চলছে, এইচএসসি পরীক্ষা চলছে, এবং এরই মধ্যে বেশ কিছু নতুন নতুন তথ্য এখন আমাদের হাতে আছে। যেমন আমরা দেখছি যে 17 লাখ পরীক্ষার্থী যারা পাশ করেছে, তাদের মধ্যে ফেল করেছেন 3,50,000 কিছু বেশি। তার মানে হচ্ছে 5 জনের 1 জন ফেল করেছেন, এবং যারা ফেল করেছেন তারা আবার নতুন করে স্মরণকালের মতো রেকর্ড সংখ্যক তারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সেই সংখ্যাটিও 4 লাখের কম নয়। ফলে যারা আমরা সবসময় বরাবরই ভালো ফলাফল নিয়ে আমরা বেশ কবছর ধরে আমরা উচ্ছ্বসিত থাকি, কিন্তু এবছর হঠাৎ করে তাহলে কি হলো সেটি যেমন আমরা বুঝতে চাই, এবং একই সঙ্গে আমরা বুঝে নিতে চাই তাহলে শিক্ষার মান, যেটি আমাদের বরাবরের প্রশ্ন থাকে, তার কি অবস্থা। সঙ্গে জেনে নিতে চাই ভর্তি পদ্ধতি নিয়ে। নানা রকম ডিজিটাল প্রযুক্তি নির্ভর পদ্ধতি এরই মধ্যে ঘোষিত হয়েছে, তার কি অবস্থা, তার কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, তাই নিয়ে আপনি কি জানতে চান সেটিও আমরা বুঝে নিতে চাই আজকের এই শোতে। সে কারণেই আমাদের আজকে একেবারে সঙ্গত অতিথি এবং এই ডিজিটাল এই প্রযুক্তি যিনি প্রথম বলতে পারি যে কজনের মধ্যে বাংলাদেশে শুরু করেছেন, তাদেরই একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। এনআই খান, সাবেক শিক্ষা সচিব। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এই শোতে। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলোচনায় যোগ দিতে পারার জন্য। খন্দকার সাখাওয়াত আলী, সমাজতাত্ত্বিক গবেষক, আপনাকে অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে টিভি সেটে যুক্ত হতে পেরেছেন। আমি জানি অসংখ্য প্রশ্ন এরই মধ্যে আপনার মাথায় হয়তো ভর করেছে, নম্বর অনেকের মুখস্থ, ফোন করবেন, সরাসরি যুক্ত হবেন, জেনে নেবেন আপনার সংকট এবং আপনার প্রশ্নমালা সরাসরি জানাবেন, আমাদের অতিথিরা জবাব দেবেন নিশ্চয়ই এই পুরো শো জুড়ে। আমার মনে হয় আমরা সময় বাঁচাই, আমরা সরাসরি যাই। অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনার কাছ থেকে শুরু করি না। এরই মধ্যে আমরা দেখছি একটি আদালত পর্যন্ত গড়িয়েছে কিনা, নাকি এটি একটি সাধারণ ঘটনাও কিনা, এই ভর্তি পদ্ধতিতে তারা চ্যালেঞ্জ করে আজকে আমরা দেখছি ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তারা তাদেরকে ভর্তি নীতিমালা 2017-র বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই কলেজটিতে আপনাদের ডিজিটাল পদ্ধতিতে যে ভর্তি প্রক্রিয়া চলছে সেটি তাদের মানবার প্রয়োজন হচ্ছে না। জি, কেন এটি হচ্ছে? কথাটি সত্য। মানে ওনারা কি চান এবং আপনাদের কি অবস্থান? 3টি কলেজ, নটর ডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস, ওকে, আমাদের এই ভর্তি প্রক্রিয়া কিন্তু 3য় বর্ষে পদার্পণ করেছে। আমাদের 15-16, 16-17 এবং 17-18 ওকে ভর্তি কার্যক্রম চলছে। এই 3 বছরে কিন্তু নটর ডেম কলেজ এবং আমাদের যে 3টি কলেজের কথা বললাম, ভর্তির নীতিমালা ঘোষিত হলে ওয়েবসাইটে গেলে ওই কলেজগুলো রিড করে, এবং রিড করার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট তাদেরকে সেপারেটলি পরীক্ষা নিয়ে, নিজেদের ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়ে ভর্তি করা, পরীক্ষা এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি করার সুযোগ দিয়ে এসছে। আচ্ছা, এর বাইরে কখনই অন্য কোনো কলেজে এটি ঘটেনি। আমরা আজকেই দেখলাম, আজকে একটি রিট হয়েছিল মহামান্য হাইকোর্টে। অর্থাৎ তারা তাদের কলেজে, সাধারণত আমরা দেখি যে কোনো কলেজ মেধাবীদের কলেজ বলে বিবেচিত, এবং সেই সমস্ত কলেজে মেধাবীরা আবেদন করেন, এবং সেই সমস্ত কলেজে মেধাবী শিক্ষকরা থাকেন, এবং সকল মেধাবীরা মিলে সেই কলেজ একটা ভালো জায়গায়, ভালো মানের শিক্ষা ব্যবস্থা তৈরি হয়। আমরা যে নতুন এখন পদ্ধতি প্রবর্তন করলাম, তাতে মেধাবীদের সমাবেশ একটি কলেজে ঠিকঠাক মতো হবে তো? একেবারেই ঠিকঠাক মতো হবে। কেমন করে? কারণ হচ্ছে যে আমাদের যে ভর্তি প্রক্রিয়া এবং বাছাই প্রক্রিয়া, এটির মূল 2টো বেসিস। একটি হচ্ছে তার প্রাপ্ত জিপিএ এবং অর্জিত নম্বর, এটি, এবং তার পছন্দক্রম। এই 2টি বিষয় সমন্বয় ঘটিয়ে আমরা তাকে একটি কলেজে সিলেকশন দেই। অতএব যে কলেজে একজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে, সে কিন্তু তার অর্জিত ফলাফল এবং তার পছন্দক্রমের ভিত্তিতেই পাচ্ছে। এবং এখানে অত্যন্ত ট্রান্সপারেন্ট ভাবে হয়, তাদের
চাহিদা মোতাবেকই হয়, তাদের যোগ্যতা মোতাবেক হয় এবং কার্যক্রমটা অত্যন্ত নিখুঁতভাবে হয়। কিন্তু আমরা এবার লক্ষ্য করলাম যে এর আগে 2 বছর কিন্তু বেকারুন্নেসা কোনো অভিযোগ করেনি এবং আমাদের যে সিদ্ধান্ত ছিল মন্ত্রণালয়ে বসে, সেখানে কি বেকারুন্নেসা কলেজের অধ্যক্ষ মহোদয় কিন্তু স্বাক্ষর করেছেন। তিনি এই ভর্তি প্রক্রিয়ার অনুকূলে তিনি কিন্তু অনেক বক্তব্যও রেখেছিলেন যে এই ভর্তি প্রক্রিয়াটি আসলে খুবই ভালো এবং আমরা অনেক দিক থেকেই আমরা অনেক ঝামেলা মুক্ত হয়েছি খুব কম পয়সায় এবং খুব চমৎকারভাবে আমরা এই ভর্তি কার্যক্রমটি সঙ্গে আমরা যুক্ত হয়েছি এবং তারা অত্যন্ত যে হ্যাপি এবং এই কার্যক্রমের সঙ্গে তারা কিন্তু অত্যন্ত মানে সহমত পোষণ করেছিলেন ছিলেন। কিন্তু এখন তো হচ্ছে আমরা দিন শেষে দেখছি যে এখন এই রিটটি কিন্তু কলেজের পক্ষ থেকে হয়নি, রিটটা করেছেন আমাদের একজন আইনজীবী। তিনি তাই হয় সাধারণত, রিট তো সেভাবেই হয়। আমরা আরো বিস্তারিত মূলত আপনার কাছ থেকে জানতেই চাইবো আজকে পদ্ধতির বিভিন্ন খুঁটিনাটি। খন্দকার সাখাওয়াত আলী, আপনি শুনছিলেন আশা করি এই আলোচনা, আপনি কি একটু যোগ দেবেন এখানে? এই ভর্তি পদ্ধতির যে নতুন পদ্ধতিটি আছে সেটি তো আপনি মানছেন যে এটি আসলে একদিকে ভোগান্তি কমালো, কিন্তু মেধা, আমি বলছি মেধার সমাবেশ এক একটি কলেজে যেভাবে করে থাকবার কথা, সেইখানে গিয়ে এটি দিন শেষে কাজে লাগবে তো? ধন্যবাদ আপনাকে। জি, নিশ্চিতভাবেই এই পরিবর্তনটাকে সাধুবাদ জানাতে হয় এবং এটা ক্রমান্বয়ে কিন্তু এটা কারেকশন হচ্ছে। আচ্ছা। সো প্রথম পর্যায়ের কথা এনআই খান বলবেন, উনি ছিলেন, এবং প্রথম পর্যায়ে যে কোনো পদ্ধতি বাস্তবায়ন করতে গেলে সাহসিকতার পরিচয় দিতে হয় এবং কিছুতে ত্রুটিপূর্ণ থাকে এবং সেটা টার্গেটটা তাকেই কেন্দ্র করে সবাই আমরা বলি, কিন্তু এর সুফল কিন্তু ক্রমান্বয়ে আমরা পেতে থাকি। এর বড় সুফলটা আসলে কি? বড় সুফলটা 3টে জায়গায়। আমি যেটা বলবো যে এসএসসি পরীক্ষার পরেই আপনি দেখবেন যে আপনাদের বয়সেও যে অবস্থায় ছিল, আমরাও যেটা দেখেছি, কোচিংয়ে আমাদের ভর্তি হতে হতো ভালো কলেজ পাওয়ার জন্য। তো কোচিং বাণিজ্যের একটা স্কোপ ছিল। তো সুতরাং এই যে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে যে প্রমাণটা করলাম আমি ভালো করেছি, পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই বিচারটাকে আমরা বিবেচনায় নিতাম না। প্রত্যেকটি কলেজ, একাধিক কলেজ, একাধিকবার পরীক্ষা দিতে হতো, শিক্ষার্থীদের ভোগান্তিতে হতো। এবং ভালো কলেজগুলো, স্টার যেগুলো মেধার সমাবেশ হয়, যেমন চিটাগংয়ে চিটাগং কলেজ, কমার্সে যারা পড়বেন কমার্স কলেজ, ঢাকাতে বেকারুন্নেসা মেয়েদের জন্য, কিংবা ধরেন ঢাকা কলেজ, কিংবা নটরডেম কলেজ। তো নটরডেম কলেজের ব্যাপারটা যেটি আমি জানি সেটা হচ্ছে যে এরা দীর্ঘদিন ধরে একটা মান রক্ষা করবার চেষ্টা করেছে তাদের মতন করে। তারা একটু পরবর্তীতে যখন রেজাল্ট প্রকাশিত হয়, সেই রেজাল্টে কিন্তু আমরা দেখছি যে ঢাকা কলেজ সহ আরো বেশ কিছু নামী, আগের নামী কলেজগুলো সেই মানের রেজাল্ট কিন্তু পরে আর তারা ধরে রাখতে পারেনি। তার কি কারণ এটি কিনা? যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছেন আপনি। একই জিনিস দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। আমরা প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিকভাবে ছাত্রদের, শিক্ষার্থীদের সত্যিকার অর্থে গড়ে তোলার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারছে না, সাইনবোর্ড সর্বস্ব হয়ে যাচ্ছে। আপনি দেখবেন একদম খুব ভালো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব আরো ভালো বলতে পারবেন, 39,000 জিপিএ 5 পেয়েছে, কিন্তু এরা পরবর্তীতে এইচএসসিতে গিয়ে 14 লাখ পেয়েছে। অর্থাৎ পার্সেন্টেজটা আপনি বের করেন, একটা ভয়াবহ কিন্তু রেজাল্টের ক্ষতি হচ্ছে এবং এরা কিন্তু এই ভালো কলেজগুলোতে গেছে। সো ভালো কলেজ নির্বাচন করাটাই যথেষ্ট না, সেই ভালো কলেজ ভালো ফলাফল তৈরি করবার জন্য তার কারিকুলাম, তার ক্লাসরুম সব কিছু ধরে 2 বছর তাকে তৈরি করতে পারছে কিনা। এখন কিন্তু প্রশ্ন করবার সুযোগ এসছে যে আমাদের এই সমস্ত কলেজগুলো, ভালো কলেজগুলো সত্যিকার অর্থে ভালো ছাত্র নিয়ে ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট দিচ্ছে কিনা। আমি একটা জায়গায় অসম্ভব ধরনের মানে সত্যিকার অর্থে কষ্টবোধ করি যে এখন পুরোটাই ডেটাবেজের উপর নির্ভরশীল পরীক্ষা ব্যবস্থা এবং অ্যাসেসমেন্ট পদ্ধতি। এগুলো পাবলিক সেক্টরে আমাদের বোর্ডগুলো সহ সবগুলো আছে, কিন্তু এগুলোর উপর যথেষ্ট R&D, ন্যূনতম R&D গবেষণা নেই। এই যে এবং এই জায়গাগুলো সত্যিকার অর্থে যদি আমরা এই সামান্য অর্থ বিনিয়োগ না করি, আমাদের জনবল বিনিয়োগ না করি, তবে সামগ্রিকভাবে যে আমাদের শিক্ষা খাতে বড় বিনিয়োগ হচ্ছে
এর মানের প্রশ্নে সেই একেবারে রিটার্নটা কোথায় আমরা কোথায় নিতে আমাদের গবেষণাটি করতে হবে সেটিও বোধহয় বলে দেবার দরকার আছে। আমার মনে হয় আমাদের সঙ্গে আছেন সাবেক শিক্ষা সচিব, আপনার কাছেই বরং শুনি না আরও একবার। তাহলে আপনিও মানছেন যে এই পদ্ধতিটি আমাদের কাজে দিচ্ছে, তাই তো? এই পদ্ধতিটা আমার হাত দিয়ে শুরু, এবং আপনি যদি দেখেন তবে গত 2 বছর একটু ভিন্নভাবে সেটা চালানো হয়েছিল, এবার আবার আগের অবস্থায় এসছে। তো আমার যেটা মনে হয় যে আপনি যদি এই ব্যবস্থা শুরু করার আগে দেখেন, ঢাকা কলেজে শিক্ষককে পিটিয়েছে এবং 50,000 টাকা করে ভর্তি করার চেষ্টা করেছে, ভর্তি করেছে, টাকা নিয়েছে। রাজশাহী কলেজে যদি দেখেন ওরকম শিক্ষককে লাঞ্ছিত করেছে, এরকম ঘটনা আছে। এবং অনেক জায়গায় টাকা পয়সার বিনিময়ে কিন্তু বিভিন্ন নেতা বা বিভিন্ন অনেকেই ভর্তি করেছে। এটাই হচ্ছে, কিন্তু চিত্র ছিল, কিন্তু এখন সেই চিত্র নেই। আর শাকত সাহেব বলছে যে কোচিং বাণিজ্য কিন্তু নাই ভর্তির ব্যাপারে, একেবারেই নাই। যেটা বড় আমার একটা বিষয় আপত্তি আছে যে আপনারা যে শব্দটা বলেন যে মেধার সমাবেশের কথা, মেধাবী নামের এই শব্দটা, কেউ মেধাবী এবং কম মেধাবী হয় না যদি না মেডিকেল প্রবলেম থাকে। আমি আবার বলছি, কোনো ছাত্র বা ছাত্রী, কোনো শিক্ষার্থী বেশি মেধাবী কম মেধাবী কখনো না। এই শব্দটা কিন্তু অন্য দেশে ব্যবহার করে না। এটা কি ব্যবহার করে? কেউ হচ্ছে অগ্রসর, অনগ্রসর। কেন হয় অগ্রসর হওয়ার? অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে ধনী লোকের ছেলে, তার পিছনে টাকা পয়সা বেশি দেয়, কোচিং কোচিং অনেক কিছু করায়। আর একটা হচ্ছে ফ্যামিলি থেকে কেয়ার নেয়, স্কুল থেকে কেয়ার নেয়, এই অনেক বিষয়। অর্থাৎ একটা ইকুয়াল অপরচুনিটি সৃষ্টি করা। অপরচুনিটি সৃষ্টি করলে যে কেউ সো-কল্ড মেধাবী যেটা বলছি সেটা হতে পারে। আমাদের দেশে মেধাবী শব্দটা ব্যবহার করার জন্য ক্ষতিকর হচ্ছে যারা ভালো করছে না, তারা মনে করে আমি আসলে বেসিক্যালি আমি কম মেধাবী, কিন্তু আসলে ব্রেনের যে ক্যাপাসিটি সেটাতে 2-3% ডিফারেন্স থাকে, এটা কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স না। এই শব্দটাই আমাদের দেশে আপত্তিকর বলে আমি মনে করি, প্রথম। দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে উনি যেটা বলছিলেন যে গবেষণার দরকার। কেন গবেষণা দরকার? তার কারণ ভিকারুননিসাকে আমরা ভালো স্কুল বলছি, তাই না, বা কলেজ বলছি, কিন্তু আমার কাছে কি আপনি এরকম কোনো গবেষণামূলক কিছু দেখাতে পারবেন যে গড়ে ইন্টারমিডিয়েটে যারা 60 পেয়েছিল, সরি এসএসসিতে যারা 60 পেয়েছিল, গড় নাম্বার যদি 60 হয়, হাইপোথেটিক্যাল বলছি, যখন এইচএসসি পাস করছে তারা 62, 65 বা 80 পেয়েছে? এরকম কোনো নাই। আমরা দেখি যে পরবর্তীকালে আরো রেজাল্ট তাদের খারাপ হয়। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে কি ভ্যালু এডিশন করছে, যে সেই ভ্যালু এডিশনের জায়গায় একটি কলেজ একটি ভ্যালু এডিশন, দুঃখিত, একটি কলেজ ভ্যালু এডিশনের জায়গায় তারা নিজেদের নানান রকম উপকরণ এবং শিক্ষা পদ্ধতি তারা দেন, এবং এক এক কলেজ এক এক ভাবে দেন, এবং সেটি তারা দেবার জন্য সুযোগ্য শিক্ষার্থী, আপনি যদি কম মেধাবী বেশি মেধাবী না বলেন, কিন্তু আমি এটা বলতে চাই না, একটা জিনিস বলতে চাই কি যে এখানে কিন্তু কেন এসব স্কুলে ভালো করে, তার কারণ ধনী লোকের ছেলেমেয়েরা পড়ে, শিক্ষিত লোকের ছেলেমেয়েরা পড়ে, এই জন্য তাদের সমাবেশ হয়েছে। কিন্তু আসলে ভ্যালু এডিশন কি হচ্ছে? আগে সে 60 পেতো গড়ে, এখন সে 65 পাচ্ছে কিনা আমি তো মনে করি না, এরকম কোনো অ্যানালিসিস নেই। এবং অ্যানালিসিস করলে আমরা দেখব যে 60 পেয়ে ভর্তি হচ্ছে, সে আরো কম পাচ্ছে। একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার ভ্যালু এডিশন হচ্ছে গুরুত্বপূর্ণ। এই বিষয় সত্যি হয় কিনা বা না হলে সেই দায়টি বা কার, সেটিও আমরা কথা বলতে চাই খানিকটা। একজন দর্শক আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, বলবেন। আসসালামু আলাইকুম, সালাম, বলবেন। হ্যালো হ্যালো, জি শুনছি আমরা আপনাকে, বলবেন। আমি আমাদের এনআই খান স্যার আসসালামু আলাইকুম জানাচ্ছি। স্যার, আপনার নিকট আমাদের প্রশ্ন যে গ্রামের এবং শহরের যে পরীক্ষার সেন্টারগুলোতে অনেক সময় আমরা শুনি যে ভালো স্কুল কলেজগুলোতে শিক্ষকরা সহযোগিতা করেন, যা গ্রামের স্কুল কলেজগুলোতে সহযোগিতা করেন না। পরীক্ষার হলগুলোকে বর্তমান বিশ্বে ইন্টারনেটের আওতায় এনে, সিসি ক্যামেরার অধীনে এনে, যাতে গ্রামের কলেজ বা স্কুল, শহরের কলেজ বা স্কুল নকল মুক্ত হয় পরীক্ষা নেওয়া যায়, এবং শিক্ষকদের খাতা মূল্যায়নে 14 দিন যথেষ্ট নয়। এখানে যে OMR পূরণ করা হয়, যে নম্বর পত্র দেওয়া হয়, তাতে মোটেই 14 দিনে তার কর্মস্থলে দায়িত্ব পালন করে খাতা মূল্যায়ন করা সম্ভব নয়। এটা বৃদ্ধি করার জন্য নিকট আমার আবেদন রইল, আপনি যা করতে পারেন। অনেক 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 ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন। আমার মনে হয় আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান আছেন, তিনি নিশ্চয়ই উত্তর করতে পারবেন। একটা বিরতির সময় আমাদের এর মধ্যে হয়েছে, আমরা ঠিক এরই মধ্যে আমরা জানি প্রায় 3-4 লাখেরও বেশি খাতায় তারা বলছেন যে তাদের পুনর্নিরীক্ষণের প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গটা আমরা ফিরবো, একটা ছোট্ট বিরতি।
সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আমরা ফিরলাম একাত্তর সংযোগে। আমরা কথা বলছি শিক্ষা, ভর্তি পদ্ধতি এবং সাম্প্রতিক মান এবং এসব নিয়ে তো কথা বলছি। আমরা ঠিক বিরতির আগে আগে আমাদের একজন দর্শক তিনি যুক্ত হয়েছিলেন। তার প্রশ্ন ছিল যে 14 দিনে, গুরুত্বপূর্ণ তথ্য, 14 দিনে একটি খাতা ঠিকমতো মূল্যায়ন করা সম্ভব কি না। আমরা যাই না সরাসরি উত্তরে, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। ধন্যবাদ। দর্শক প্রশ্নটি, আপনি একাধিক প্রশ্ন করেছেন। প্রথম বলেছেন যে শহরের প্রতিষ্ঠানগুলো শিক্ষকরা সহযোগিতা করে, এটি হচ্ছে নদীর এপার ক্ষয়ে ছাড়িয়া নিঃশ্বাসের মতো, যে এটি কিন্তু আমাদের কাছে মানে সব জায়গাতেই যেখানে অশিক্ষক আছেন, যেখানে দুর্নীতি প্রবণ শিক্ষক আছেন, তিনি শহরেই থাকুন আর গ্রামেই থাকুন, তিনি তার ওই দুর্নীতির কাজটি, অপকর্মটি কিন্তু তিনি করেই যাবেন। অতএব শহরে মানে বলে দেওয়া হয়, গ্রামে বলে দেওয়া হয় না, এটি না, এটি একেবারেই কথাটি গ্রহণযোগ্য না। আর খাতা মূল্যায়নে এবার আমার সম্মানিত পরীক্ষক নিশ্চয়ই জানেন, এবার খাতা মূল্যায়নে কিন্তু আমরা কতগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছিলাম, যাতে উত্তরপত্র মূল্যায়নটি মধ্যে সারা দেশে ইউনিফর্মিটি থাকে। এবং এটি বলার জন্য আলাদা টকশো হয়েছে একাধিকবার, সেখানে আমরা কথা বলেছি। আমরা 3-4টি ধাপে আমরা একটা মডেল অ্যান্সার বানিয়েছি, সেটি প্রত্যেকটি এক্সামিনারের তার উপর প্রশিক্ষণ দিয়েছি এবং প্রত্যেকটি এক্সামিনারকে সেই মডেল অ্যান্সার দিয়েছি। এবং এবার আমরা সময়ও বাড়িয়েছি। এবং এবার উত্তরপত্রের সময় কতদিন ছিল? এবার আমরা 17 দিনে, 3 দিন বেড়েছে, 3 দিন বেড়েছে, তাদের 300 খাতা দিয়েছি। এটি আসলে হচ্ছে কি যে এটি ওনারা যেটি করেন বেশিরভাগ ক্ষেত্রেই, খাতাটি হয়তো ফেলে রাখছেন, শেষে গিয়ে তাড়াহুড়া করে দেখেন। যদি ধারাবাহিকভাবে দেখেন, আমরা দেখেছি, আমি তো সারা জীবন পরীক্ষক থেকেছি, আমি 25 বছর শিক্ষকতা করেছি, আমি সকল কাজ করেছি, বোর্ডে, বিশ্ববিদ্যালয়ে, এমন কোনো পরীক্ষা সংক্রান্ত কাজ নাই যে আমি যুক্ত হইনি। কিন্তু সেখানে যদি আপনি উত্তরপত্র এনে সাথে সাথে যদি আপনি কাজগুলো করে যান এবং একটা টাইম ভাগ করে নেন, যে সকাল, বিকাল, রাত, তাহলে কিন্তু দেখা যায় যে চমৎকার ওনার ইচ্ছার উপরে আমাদের নির্ভর করছে। এটা একটা কমিটমেন্ট, দায়িত্ববোধ, এটি সময়ের টাইম ম্যানেজমেন্ট এবং আন্তরিকতা। কিন্তু ওই অংশটাতে যাই, তাহলে এত ছাত্র এবার বিক্ষুব্ধ হলেন কেন? না, ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে, পরীক্ষার্থী 4 লাখ, এবার আরো বেশি। এবার আমাদের ঢাকা বোর্ডে 55,330 জন পরীক্ষার্থী বলা যায় সংক্ষুব্ধ হয়েছেন। ফল চ্যালেঞ্জ করেছেন। সেখানে তারা 1,31,022টি পত্রে তারা আবেদন করেছেন এবং সারা দেশে এই সংখ্যা 2.5 লাখের উপরে এবং 5 লাখের উপরে উত্তরপত্র তারা চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ ঠিক না, পুনর্নিরীক্ষণের জন্য তারা আবেদন করেছেন। এখানে আমি একটু মানে রং পারসেপশনকে একটু কারেক্ট করতে চাই। বেশিরভাগ মানুষ বলে চ্যালেঞ্জ করেছি, আমিও কিন্তু ভুলে শুনে শুনে প্রায় বলেই ফেলছিলাম, এবং বলে যে পুনর্মূল্যায়ন করার জন্য, পুনর্নিরীক্ষণ। কিন্তু এই কাজটি একেবারেই পুনর্নিরীক্ষণ। এখানে শুধু ভুল ভ্রান্তিগুলো দেখা হয়, যে আপনার আনমার্ক আছে কিনা, এটা কাউন্টিং এর সমস্যা আছে কিনা, ট্রান্সফারের সমস্যা আছে কিনা, বিত্ত পূরণে কোথায় কোনো গন্ডগোল আছে কিনা, এই কারেকশন ওয়ার্কগুলোই কিন্তু এখানে করা হয়। এটি পুনর্মূল্যায়নও না, এটি কোনো চ্যালেঞ্জও না। এবছর যে বিষয়টি হয়েছে যে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী এবার আমাদের এই পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের এই পদ্ধতিতে এই টেবুলেশন নীতিমালা দিয়ে এবারে 17তম রেজাল্ট, 16তম রেজাল্ট পর্যন্ত ছাত্রদেরকে নম্বর দেওয়া হয়নি। এবারই প্রথম, ভেরি ফার্স্ট টাইম আমরা ছাত্রদেরকে মাধ্যমিকে নম্বর সহ তাদের ফলাফল দিয়েছি। অতএব তাদের যে মার্জিনাল লেভেল, পাশের ক্ষেত্রে মার্জিনাল লেভেল বা প্রত্যেকটা জিপিএ এর যে স্তরগুলো, সর্বোচ্চ জিপিএ 5, যে ছেলেটি 78 পেয়েছে, 79 পেয়েছে, 77 পেয়েছে, আগে কিন্তু সে এ পেয়েছে কত পেয়ে তার কিন্তু জানা ছিল না, সে ফেল করেছে কত নাম্বার পেয়ে এটা জানা ছিল না। যেহেতু নম্বরটি জানছে সে, অতএব ভাবছে আমি তো 2 নম্বর কম পেয়েছি, 3 নম্বর কম পেয়েছি, 1 নম্বর কম পেয়েছি, আমি 79 পেয়েছি। 79 প্রচুর ছাত্র পেয়েছে, হাজার হাজার ছেলে পেয়েছে। অতএব এই কারণে মার্কসটি ডিসক্লোজ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এবার আবেদন বেশি করেছে। এখন ওইখানে আমি জানিয়ে নিয়ে আরো অন্তত প্রচুর প্রশ্ন রয়ে গেল বাকি, আপনার কাছে বেশি প্রশ্ন যাচ্ছে। ওইখানে এখন এই পুনর্নিরীক্ষণটি
যেন আবার কারো ইচ্ছাধীন না থাকে, সেটি আমরা কিভাবে নিশ্চিত হব? না না, পুনর্নিরীক্ষণে ইচ্ছাধীন থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, কোনো সুযোগ নাই, কারণ সেখানে কার খাতা, আপনি যদি আপনার সন্তানের খাতা বা আমি যদি আমার সন্তানের খাতাটিও দেখি, আমি তো বুঝবো না। সবকিছুই তো ওএমআর এবং কোডিং এ আছে, সবকিছুই কোডিং, এখানে কোনো কিছুই মানে কিন্তু বুঝে ম্যানিপুলেট করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবং চমৎকার ভাবে এই নিরীক্ষণের কাজটি হয়, আমরা মনিটরিং করি। আজকেই আমরা এই কাজটি উদ্বোধন করেছি। আমরা ভালো শিক্ষক, এটি 30 তারিখে আমরা এই ফলাফলটি দিব। 30 তারিখে এই ফলাফলটি আমরা পাবো। ফলে আমরা এই তথ্য থেকে বলতে এখনো পারছি না যে এটি এক ধরনের ফল বিপর্যয়। আমরা শুনি না আর বাকি অতিথিদের কাছ থেকে। আপনি একে কোনোভাবে ফল বিপর্যয় ভাবছেন না? 5 জনের একজন এই বছর ফেল করেছে। আমি যেটা মনে করি যে ডেফিনেটলি এটা একটা ইনভেস্টমেন্ট, বিপর্যয় আমি বলবো না। এটা অনেক দেশে এটা হয়। আমি ব্রিটেনের রেজাল্টও পর্যালোচনা করেছি, সেখানে দেখেছি কোনো বছর 94 পাস করে, কোনো বছর 59 পাস করে, 49ও করে, এক একটা সাবজেক্ট যদি আলাদাভাবে ধরি, এবং ওখানে খুবই ফ্ল্যাকচুয়েট করে। কিন্তু ওই সব দেশে তারা এসব হইচই করে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যে কাজটা করছি সেটা কতদূর যুক্তিযুক্ত, সেটা আমি মনে করি কি পরীক্ষাতে খাতা দেখার সংস্কারের অনেক কিছু নির্ভর করে, তো সেই কারণে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটা আমি মনে করি এটা সাফিশিয়েন্ট না। আমি মনে করি ফুল এক্সাম ম্যানেজমেন্টটাই দেখা দরকার, হোলিস্টিক ভিউয়ে 360 ডিগ্রি দেখা দরকার। কেমন? সেটা হচ্ছে প্রশ্ন করা, প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো, পরীক্ষা নেওয়া, খাতা দেখা। এখানে অনেক কিছু করার আছে, অনেক পরিবর্তন করার আছে। শুধু খাতা দেখার পরিবর্তন করলে হবে না। আমি যেটা বলতে পারি, খাতা দেখাতে এখন যেমন টিচার, আমি যদি টিচার হই, আমি 10টা প্রশ্ন থাকলে প্রত্যেকটা প্রশ্ন দেখি, এটা ইকুইটি জাস্টিস করা সম্ভব না। একজন শিক্ষক পার্টিকুলার প্রশ্ন দেখবেন, একজন 1 নম্বর প্রশ্ন হয়তো আমি 200 দেখলাম, আর একজন 2 নম্বর প্রশ্ন 200 দেখলো, এরকম হওয়া উচিত। তো এটা আস্তে আস্তে হবে। ডেফিনেটলি একটা কাজ করেছে সেটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমি মনে করি যে নতুন এটা হাত দিয়েছে সেটা, কিন্তু ভিতরে আসলে কি জিনিস সেটা আমি ঠিক জানি না। দ্বিতীয় আর একটা কথা যে আমি বলতে চাচ্ছি, সেটা আমরা যেটা বলছিলাম আসলে ভর্তির কথা হচ্ছিল, সেখানে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে প্রশ্ন আসছিল যে কলেজগুলো ভালো শিক্ষার্থী পাচ্ছে কিনা বা অ্যাটেন্টিভ শিক্ষার্থী পাচ্ছে কিনা। এটার একটা বড় কারণ হচ্ছে কি, প্রত্যেকবার আমরা ভর্তি করে চুপচাপ বসে থাকছি, কিন্তু আমাদের জনবল কাঠামো কিন্তু পরিষ্কার বলা আছে যে 15 জনের বেশি কম যদি পাশ করে কোনো কলেজ বা স্কুল থেকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তার কারণ তার অনুমোদন কিন্তু বাতিল করা যায়। 15 জনের কম পাশ করা, 40 জনের কম যদি পরীক্ষা দেয়, কিন্তু আমরা যদি হিসাব করি 49টাতে কেউই পাশ করেনি এবং 15টার কম যেখানে পাশ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, নিলে প্রত্যেকে একটু অ্যালার্ট হবে। শিক্ষকরা কিন্তু এই দেশেরই মানুষ, তারা যদি একটু প্রশিক্ষণ দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, তারাও ভালোভাবে পড়াতে পারবে। সেই অপরচুনিটি ক্রিয়েট করা দরকার, একই সাথে প্রেশার দেওয়া দরকার। প্রশাসন কিন্তু, শিক্ষা প্রশাসন কেন, যে কোনো প্রশ্ন হচ্ছে ভয় এবং ভক্তি দুইটা থাকতে হবে, তাকে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। কিন্তু এখানে কোনো কিছু করলে কোনো কিছু হয় না, তাই না, ফ্রি। সে কারণে কিন্তু অন্য কলেজগুলো ইমপ্রুভ করছে না, অন্য প্রতিষ্ঠানগুলো ইমপ্রুভ করছে কিনা সেটা দেখা দরকার। সেটা বোর্ডেরও দেখার দায়িত্ব আছে। আমি মনে করি যেসব স্কুলগুলো বা কলেজগুলো খারাপ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি বলি, আমি উদাহরণ দিচ্ছি, 0 পাস করছিলাম আমি যখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে তৎকালীন অথরিটির অনুমতি নিয়ে 0 পাস প্রত্যেকের এমপিও বন্ধ করেছি। যারা 5টা পর্যন্ত পাস, মাত্র 5, সবগুলো বন্ধ করেছি। এবং অনেক হয়েছে, অনেকে আমাকে প্রেশার দিয়েছে, সে হুমকেও দিয়েছে, কিন্তু 15 পর্যন্ত যেতে পারিনি। আমি তো অল্প কিছুদিন ছিলাম, আমার ইচ্ছা ছিল যে আসতে প্রথমবার 0, তারপরে 5, তারপর 15তে যাব। পরে তো আর আমি থাকিনি, চলে আসছি ওই জায়গার থেকে, পিএম অফিসে চলে গেছি। কিন্তু এই কন্টিনিউটি থাকে না। সবাই সস্তা জনপ্রিয়তা পেলে হবে না, কিছুটা সাহস দেখাতে হবে, কিছুটা ডিসিপ্লিনারি ব্যবস্থা নিতে হবে। তাহলে সব অনেক কলেজ কিন্তু ভালো কলেজ বেরিয়ে আসবে, 500, 1000, 10,000। যখন এটা বেরিয়ে আসবে তখন কিন্তু এই ক্রাইসিস হবে না। এখন কয়েকটা ভালো বলে মনে করা হচ্ছে, সেখানে ভর্তির জন্য হুমড়ি খাচ্ছে, সেখানে ভর্তি হতে পারছে না, এই জন্য সমালোচনা করছে। স্যার, এই ক্ষেত্রে আমি একটু সাপ্লিমেন্ট করবো। স্যার, শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু স্যার সুনির্দিষ্ট নীতিমালা আছে, যে কত, আপনি যেটি বললেন যে কত পার্সেন্ট পাস করলে কত পার্সেন্ট ভর্তি না হলে না। এই আমি স্যার একটা সুন্দর অ্যাকশন নিয়েছি স্যার, এটি আমি বলবো, যেহেতু আপনি কথাটি উঠিয়েছেন। আমি স্যার হয়তো 3 সপ্তাহ ম্যাক্সিমাম হবে,
আমি কিন্তু স্যার ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান লিস্ট করে ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করেছিলাম এবং তার মধ্যে তাদের শোকজ করেছিলাম। তার থেকে ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু স্যার একেবারেই বন্ধ করে দিয়েছি এবং খুব চাপে আছি স্যার এটা এটাই নিয়ে। করা দরকার। হ্যাঁ, এবং বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি স্যার 1 বছরের সুযোগ দিয়েছি। মনে হচ্ছে যে তারা হয়তো বা সার্ভাইভ করবে বা তাদের মধ্যে একটা উদ্যোগ আছে এবং এটি কন্টিনিউয়াসলি স্যার ইনশাআল্লাহ আমি করে যাব। কেন এইসব মানে কিন্তু এর আগে আমরা দেখেছি ধারাবাহিকতা থাকে না। আমি যে 5টা ধারাবাহিকতা পর্যন্ত বন্ধ থাকলে করে ভালো হয় এসেছিলাম, স্যার। তারপরে আর আগায়নি, পরে আবার জিরো, কিছু হয়নি, কোনো কিছুই হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু চমৎকার নীতিমালা আছে, নির্দেশনা আছে, অনেক সময় সেটি বাস্তবায়ন। আমাদের এবার আইন কিন্তু সবসময় সকল বাংলাদেশের আইন বোর্ডেই স্যার, সবসময় সকল আমরা বোর্ডেই দেখি কিন্তু স্যার আমরা খন্দকার আন্তঃশিক্ষা বোর্ডের সাখাওয়াত সিদ্ধান্ত আলী। নিয়ে জি। কলেজ বাতিল করেছি। সকল শিক্ষা বোর্ডে আমরা করা একটু আপনার হয়েছে। কাছে তো খানিকটা আসতে চাই, একজনের মধ্যে অবশ্য দর্শক ঢুকে পড়ে, নিয়ে তার নেন। অধিকারটি আগে। নিয়ে নেন। হ্যালো হ্যালো, হ্যালো, জি জি বলবেন, শুনছি আমরা আপনাকে। হ্যাঁ, জি আদাব। জি আদাব, বলবেন। আমি এনাকেল স্যারের কাছে একটা বিনয়ের সহিত একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। কুমিল্লা বোর্ডে আমার মেয়ে এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছেন, কিন্তু দেখা গেছে ইংলিশ একটা গ্রামার ভুল ছিল, আর আইসিটি তে 2টা এমসিকিউ ভুল ছিল, আর জিওগ্রাফি ফার্স্ট পেপারে 2টা কন্ট্রাডিকশন প্রশ্ন করেছে। এখন এমসিকিউ, এখন এগুলি কি সঠিক তো হয়নি প্রশ্নের মান, কিন্তু এইটার অ্যান্সারটা কি ওদের কি মার্কিংটা সঠিকভাবে করেছে কিনা বলতে প্রশ্ন যদি ভুল থাকে, এইটার উত্তর হচ্ছে, দেখুন, যেটা যদি ভুল হয় তাকে ফুল মার্কস দেওয়া উচিত। এটা আমি একটা হাইকোর্ট থেকে একটা কমিটি করেছিল, সেটা আমি সভাপতি ছিলাম মেডিকেল এক্সামের জন্য, ভুল হয়েছিল। সেখানে আমি দেখেছি 15টা প্রশ্ন ভুল করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার তারা প্রশ্ন করেছিলেন ইংলিশের বিষয়ে আরো কয়েকটা, এবং ওনাদের অন্য টিচারদের দিয়ে এক্সামিন করে আমি দেখেছি, পরে তারা সই করতে চায়নি, বাট সেটা দেখেছি যে 15টা ভুল, এবং আমি 15টাতেই ফুল মার্কস দেওয়ার রিকমেন্ডেশন দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। সেটাই হওয়া উচিত, এবং সেই জন্য আমি বলছি যে এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম হওয়া উচিত। এই যে প্রশ্ন ভুল করেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত, যে টিচার ভুল করেছে, যারা এই মডারেট করলো তাদের বিরুদ্ধে স্ট্রং ব্যবস্থা নিলে কিন্তু পরের বছর অনেক কমে যেত, এবং 2 বছর 3 বছর। কিন্তু বাংলাদেশে হচ্ছে কি, কেউ মানে লিভ অ্যান্ড লেট লিভ পিসফুলি, এই জন্য কিছু হয় না। 2-1 জন যারা সাহস করে কিছু করতে যায় তাদেরকে সবাই চেপে ধরে। এবং সাহস করে আপনারা ঠিক মতো করছেন কিনা, অবশ্যই যেহেতু আছেন আপনি, এটি কিন্তু একটা স্ট্যান্ডিং রুল সকল পরীক্ষায়। যারা যদি প্রশ্ন যদি ভুল চাকরির থাকে, পরীক্ষা বলেন, প্রশ্ন ভর্তি যদি পরীক্ষায় না, বলেন, আপনি অনলাইন বলেন যে এই ভুলের জন্য কুমিল্লা বোর্ডে, যেহেতু আপনি ওই বোর্ডের নয়, কিন্তু আপনি না কোঅর্ডিনেট না, সকল বোর্ডেই প্রশ্নে কিছু ভুল বেরোয় সবসময়, সেই হয়তো জায়গায় কি কখনো হচ্ছে? বেশি নীতিমালাটা কখনো কি কম। তাহলে? নীতিমালাটা হচ্ছে যে প্রশ্নটি ভুল আছে, এমসিকিউ থাকলে এটা অটোমেটিক্যালি আমাদের প্রোগ্রামে দেওয়া থাকে, ওখানে ফুল মার্কস পাবে। আচ্ছা, ভুল হলে ওই বেনিফিটটা শিক্ষার্থী। অসংখ্য মানুষ আজকে আমাদের কিন্তু অনুষ্ঠান আসলে দেখছেন। সেই জন্য আরো গবেষণা একজন দরকার, আসলে সঠিকভাবে ফলো করে। আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, নিন, আমার মনে হয় আমরা যাই, দর্শককে অনেক কথা মানুষ দেখছেন আজকে আমাদের শো। হ্যালো হ্যালো হ্যালো, আমরা শুনছি আপনাকে। সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, বলবেন। আচ্ছা, এই জায়গাটাই, এই আগ্রহটা কেন? এই আগ্রহটা খুব পজিটিভ। গোটা জাতি উন্মুখ হয়ে আছে শিক্ষা নিয়ে। একটা প্রোগ্রাম হচ্ছে অনলাইনে, এবং যেখানে একজন ভূতপূর্ব একজন চেয়ারে আছেন, এবং এরা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী হিসেবে দেশকে সার্ভ করছে। না, ঠিক আছে, জি। এবং আমি সেই জায়গাতেই নিয়ে এসেছি কথাটা। এটা হচ্ছে পাবলিক গুডস, এডুকেশনটা হচ্ছে পাবলিক গুডস। এখানে রাষ্ট্রের বিনিয়োগ আছে। সেই পাবলিক গুডসের জন্য যে কথাটি এনআই খান সাহেব বলছেন, আপনি বাধা দেবেন না, আমি এই জায়গাটা গুছিয়ে বলছি। এই পাবলিক গুডসের ব্যাপারে সবাই কিন্তু অধিকার রাখে কথা বলার, এবং এই যে স্টেক হোল্ডার্স গুলো, স্টেক হোল্ডারদের সরাসরি উত্তর দেওয়ার এবং তাদের বোঝানোর কিন্তু সুযোগ আছে। সেই কারণেই এই আমাদের মূল্যায়ন পদ্ধতিতে আমাদের মিনিস্টার যে কথাটি বলেছেন, শিক্ষার প্রতি ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিং থাকলে উনি এই কথাটি বলতেন না। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের এডুকেশন মিনিস্টার পাবলিক গুডস নিয়ে এইভাবে স্টেটমেন্ট করতে পারেন না। কারণ উনি বলছেন, আমি ওনাকে উদ্ধৃতি করছি, যে এই রেজাল্টে আমি বিস্মিত হইনি। আপনি ফলাফলের বিষয় বলছিলেন, এই ফলাফল নিয়ে উনি বিস্মিত হননি, বিস্মিত হননি। পরিবর্তন কাম্য ছিল, কারণ এই পদ্ধতিতে সঠিক মূল্যায়ন করা হচ্ছে বলে তিনি মনে করেন। অর্থাৎ এই স্টেটমেন্টটা ওনার পূর্ববর্তী যে সিদ্ধান্তগুলো, সেগুলোকে কিন্তু নিজেই সেলফ কন্ট্রাডিক্টরি হচ্ছেন। এখানে একটি কথা খুব স্পষ্টভাবে বলা উচিত, আমি শিক্ষা নিয়ে কাজ করি গত 2 দশক ধরে। একজন শিক্ষার্থী, একজন অভিভাবক, একজন শিক্ষক এবং মূল্যায়নকারী সবাই কিন্তু একটা রুল অফ দ্য গেমের মধ্যে খেলবার কথা, এবং সবাইকে কিন্তু সেই আলোকেই
দেখা উচিত। মাঝপথে যদি আপনি পরীক্ষা নিয়মের নিয়ম পরিবর্তন করেন সেটি কিন্তু ঠিক নয়। আচ্ছা। আমাদের এই যে সৃজনশীল শিক্ষা পদ্ধতির ব্যাপারে যেটি হয়েছিল, আজকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বললেন যে অ্যাসেসমেন্ট শিটে আগে নাম্বার দেওয়া হতো না, এ পেয়েছে কিন্তু কত পেয়েছে তাকে সেটা জানানো হতো না। উনি এবার দাবি করছেন যে আমরা এবার কিন্তু ভালো করেছি বলে আমরা নাম্বারটি দিয়েছি। আপনি ভালো করেননি, আপনি আগে ভুল করেছেন, সঠিক কাজটি করেননি, এবার নিয়মাফিক করেছেন। এর জন্য আমরা প্রায় 1 দশক সময় নিলাম, কারণ মনে আছে তবুও তো সঠিক কাজটি তো কখনো কখনো করতেই হবে। না করতে হবে না, এটা গোড়া থেকে করতে হবে। গোড়া থেকে করতে হবে, তার মানে তো এই নয় যে এবার আমরা করব না। এইটা যেটা হয়েছে, আমাদের সত্যিকার অর্থে রাজনৈতিক নেতৃত্বের বোঝা দরকার যে পলিটিক্যাল কমিটমেন্টটা ইজ কোয়াইটলি ডিফারেন্ট, এবং প্রশাসন হচ্ছে সেই জায়গাটা, সে কাজটি করবার জন্য। আপনি দেখবেন 2008 সালে আপনার সৃজনশীল শিক্ষা পদ্ধতি নিয়ে একটা বিরাট সামাজিক মুভমেন্ট তৈরি হয়েছিল। সেইটা তখন কিন্তু এই গভর্নমেন্ট ছিল না। তখন এ কারণে করা হয়েছিল যে শিক্ষকদের তৈরি করা, ক্লাসরুমকে তৈরি করা, কারিকুলামকে তৈরি করা, এগুলো সঠিকভাবে হয়েছিল না। এবং এই গভর্নমেন্টকেই সমর্থন দিচ্ছেন ডক্টর জাফর ইকবাল। উনি সেই জায়গাতে আমি বলছি এই কথাটা, 10 বছরেও কিন্তু এই জায়গাটা আমরা সেই দুর্বলতাগুলো নিয়ে হাঁটছি, কিন্তু বিনিয়োগ কিন্তু কমাচ্ছি না, আমরা শিক্ষাতে আরো বেশি বিনিয়োগ করছি। এই জায়গাগুলো পাবলিক ডিবেট আমি মনে করি খুব ইম্পর্টেন্ট, এবং এই পাবলিক ডিবেটগুলো এভিডেন্স বেজ হওয়ার জন্যই এটা তথ্য এবং রিসার্চ বেজ হওয়া দরকার। আমরা আদারওয়াইজ এই রেটরিক্স দিয়ে আর কত দিন। এখানেই সমস্যা, আমাদের কোনো কিছু দিয়েছেন, আমরা একটু শুনে আসি, ছোট্ট করে শুনে আসি। হ্যালো 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 আমার ধারণা অপেক্ষা ফুরায়নি। আমার মনে হয় আমরা যাই একটা ছোট্ট বিরতির সময়। আমরা গুরুত্বপূর্ণ আলোচনাতে আছি, 3টে কথা বলতে চাই খুব কম সময়। আপনি এখন নেবেন না পরে নেবেন? একটু আমরা বিরতি নিয়ে আসি ছোট্ট করে, সঙ্গে থাকছেন। অনেক ধন্যবাদ। আমরা ফিরলাম আবার আমাদের আলোচনায়, আমরা সময় বাঁচাই। খন্দকার সাখাওয়াত আলী, আপনি গোড়ার আলোচনা শুরু করেছিলেন। 3টে জায়গায় বলছিলাম যে মন্ত্রণালয়ের 3টি উইং আছে, দুর্বল সবল যে অর্থেই হোক না কেন। আমি তো বলবো যে ঢাকা বোর্ডের চেয়ারম্যানও আছেন এখানে, মনিটরিং একটা ইস্যুস। সুতরাং এই ডেটা থেকেই তো মনিটরিং এর টুলসটা তৈরি করে সিদ্ধান্তগুলো করা যায়, যেটা এনআই খান বলছিলেন যে দৃষ্টান্তগুলো তো রাখতে হবে, না হলে তো পার পেয়ে যাবে। ইভ্যালুয়েশন তো প্রত্যেক ইনস্টিটিউশনের করা উচিত। আপনি ব্যক্তির ইভ্যালুয়েশনটা করছেন, অ্যাসেসমেন্টটা করছেন, আপনি প্রতিষ্ঠানের ইভ্যালুয়েশন করবেন, অ্যাসেসমেন্ট করবেন না। আপনি যে ভালো কলেজ বলছেন, কোন চয়েসের ভিত্তিতে হচ্ছে? এটা তো পারসেপশনের উপর গোটা সমাজ তো চলতে পারে না। এই ভালো কলেজগুলো তো একটা সূচকের আওতায়, যেটা একটা প্রার্থীর, একটা শিক্ষার্থীর ব্যাপারে যেরকম একটা কতগুলো ইন্ডিকেটর ধরে আমরা অ্যাসেসমেন্ট করছি, ঠিক কলেজগুলো, ইনস্টিটিউশনগুলো হবে। পৃথিবীর যে কোনো দেশে এই যে র্যাঙ্কিং হয় প্রতিষ্ঠানগুলোর, সেই নিয়ম তো যেতে হবে। আপনি ওই নিয়মে যাচ্ছেন এই রকম মানে অ্যাডহকিজম করে, কিন্তু এটা তো হয় না। স্বাগত ভাই, এইটা করতে হলে একটা সাপোর্ট বড় দরকার হয়। সেই বোর্ডের কি চেয়ারম্যান বা যে থাকে তার কি সেই সাপোর্ট আছে? নেই কেন? আমার অভিজ্ঞতায় দেখেছি ওখানে 10-12 বছর ধরে আছে তারা, মানে যদি আমাকে মাফ করবেন, ইচ্ছে করলে চেয়ারম্যানের যে সময় নাস্তানাবুদ করতে পারে। ওখানে 7-8-9 বছর যাবত আছেন তারা, অনেক নিচের দিকে, প্রোটোকলের নিচেই, কিন্তু তারা সব বিভিন্ন রকমের মেকানিজম করে। ওখানে যদি ঠিক মতো চালাইতে চায় তাহলে বেকায়দা পড়বে, সে থাকতে পারবে না বেশি দিন। আমি একটি শব্দ দিয়ে এই জায়গাটা বলছি, দিতে হবে মন্ত্রণালয় থেকে, যারা দুষ্টের দমন, শিষ্টের পালন, সেই জিনিসটা না হলে কিন্তু করতে পারবে। আপনি যদি কোয়ালিটি চান, অর্থাৎ আপনার প্রত্যেকটা শিক্ষার্থীকে যদি মানসম্মত শিক্ষা দিতে চান, এই ইনস্টিটিউশন রিফর্মটা আপনাকে করতে হবে। এই পলিটিক্যাল মাস্টাররা
এই জিনিসটা নিতে হবে, শুধু এটা প্রশাসনের উপর ছেড়ে দিয়ে হবে না, কারণ প্রশাসন সত্যিকার অর্থে একটা কারাফ নেক্সাসের জায়গায় আছে, সেই শিক্ষাকে নিয়ে দুর্নীতির জায়গা আছে। এই জায়গাটা সত্যিকার অর্থে ফেস করতে হবে, যে আমাদের ইনভেস্টমেন্ট করার আগে এই জায়গাটা ভ্যালু অ্যাড যদি করতে হয় তাহলে এই জায়গাটা হাত দিতে হবে। দুটো বড় প্রসঙ্গ আমরা একেবারেই কথাই বলছি না, এখনো প্রশ্ন ফাঁস। এবার একটা ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটেছে বুয়েটে, নাকি আমরা পত্রপত্রিকায় দেখেছি তারা প্রশ্ন সমাধান করেছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, সেটিও আমাদের আলোচনায় খানিকটা আসতে হবে। সমাধান কি ছোট্ট করে আপনি আগে শাখাওয়াত সাহেব যে প্রসঙ্গে তুলছেন, স্ট্যান্ডার্ড মেনটেনের কোনো প্রসেস কি আমাদের আছে কিনা? আমি এই ক্ষেত্রে যেটি বলবো, যেটি শাখাওয়াত সাহেব গবেষণার কথা বললেন, আমি সোশিওলজির স্টুডেন্ট, আমাদের শিক্ষা জীবনে কিছু গবেষণা করে পাশ করতে হয়, অনার্সে মাস্টার্সে। সেই দিক দিয়ে আমার রিসার্চের প্রতি আমার ব্যক্তিগত একটু দুর্বলতাও আছে। আমরা কিন্তু এবছর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাটি বলেছেন, এটা অনেস্ট কনফেশন, এবং এটা আমরাও কিন্তু ভেবেছি। এবার কিন্তু পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে নানাবিধ পরিবর্তন আনা হয়েছে। শুধু যে আমরা স্ট্যান্ডার্ড উত্তরমালা তৈরি করে দিয়েছি সেটি নয়, আমরা 12% খাতা যে প্রধান পরীক্ষকরা দেখবেন, এবং আমরা বলেছি এটি এই বছরই প্রথম যে আমরা দেখেছি যে হেড এক্সামিনাররা শুধু স্বাক্ষর করে দেন, কিন্তু কোন খাতাগুলো তিনি দেখেছেন, যে খাতাগুলো তিনি অর্থ পান, খাতার সমপরিমাণ, সেটি কিন্তু আইডেন্টিফাইড না। আমরা বলে দিয়েছি যে আপনি এই 12% খাতা যেটি দেখবেন আপনাকে তালিকা দিতে হবে, এবং আরো কিছু ব্যবস্থা যেটি সময়ের অভাবে আমরা বলতে পারবো না। এবং আমরা প্রত্যেকটি এক্সামিনারকে আমরা 6 পৃষ্ঠার একটা কোশ্চেনিয়ার দিয়েছি, নানাভাবে কোশ্চেনিয়ার তৈরি করেছি আমরা অনেক সময় নিয়ে গবেষণার মাধ্যমে, এবং প্রত্যেকটি এক্সামিনার এবং হেড এক্সামিনারকে ওই 6 পৃষ্ঠা ব্যাপী কোশ্চেনিয়ার তাদেরকে পূরণ করতে হয়েছে। আমরা সময় বাঁচাই, ছোট্ট করে একটুখানি যেতে চাই যে নতুন পদ্ধতি ছিল এবার, এই জন্য আমরা ভেবেছিলাম যে হয়তোবা আমরা একটু শুনে নিই, আমরা কবে আবার পাবো সাবেক শিক্ষা সচিব। প্রশ্ন ফাঁস আমরা ঠেকাতে পারছি না। আমি যেটা মনে করি যে এরকম পটি দেয়া কোনো ব্যবস্থা নেই, প্রশ্ন ফাঁস কখনোই বন্ধ করা যাবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবং এর আগেও বলেছি, কিন্তু নিশ্চিত করে বলেছি এর আগে, যে এটা কোনো মতেই সম্ভব না। ফুল একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নিতে হবে এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম। এবং কায়কোবাদ সাহেব ছিলেন, আমি যখন সচিব ছিলাম তখনই ওনাদেরকে বলেছিলাম, সবাই মিলে কিন্তু একটা প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল, কিন্তু একটা ওয়ার্কশপ মতো করা হয়েছিল, ওই বুয়েটে বসে করা হয়েছিল। এবং আমি মনে করি যে আসলে তারপরে তো 3 বছর চলে গেছে প্রায়, তো এখানে আমাদের হোলিস্টিক্যালি চিন্তা করতে হবে, প্রশ্ন করা থেকে শুরু করে পরীক্ষা নেওয়া থেকে হোল এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম। তা না হলে আমি নিশ্চিত করে বলতে পারি কারণ বাবার সাধ্য নেই এটা বন্ধ করা। তার কারণ বুঝতে হবে যে সময় পরিবর্তন হয়েছে, এখন নতুন টেকনোলজি আসছে, নতুন চিন্তা আসছে, সুতরাং তার সাথে সামঞ্জস্য রেখে সেরকম প্রসেসটাকে মডিফাই করতে হবে, প্রসেসটাকে রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে, হোল এক্সাম প্রসেস। তা না হলে এটা সম্ভব না। কিন্তু তার মানে কি এই যে আচ্ছা, তার মানে কি এই যে পরীক্ষার হলে যদি প্রশ্ন আমরা ছাপাই, সরাসরি যদি প্রিন্ট হয় সেম টাইম সারা দেশে, তাহলে কি খানিকটা উপকার হবে? একটা কথা বললে হবে না, এটা আরো অনেক। যেমন আমরা দেখছি যে পরীক্ষার হলে প্রশ্ন ছাপলে যে হবে না তা কিন্তু না, অনেকগুলো প্রসেস একসাথে কাজ করতে হবে। পরীক্ষা হলে প্রশ্ন ছাপারও দরকার নেই। আপনি কোন নির্দিষ্ট কোনো দুর্বলতাকে আপনি দায়ী করতে চান না? আমি একটা আপনি বলছেন না দুর্বলতা আছে। জি, আচ্ছা, এক নাম্বার হচ্ছে 250-এরও বেশি লোকে এটা দেখতে পারে, এটা এখানে দুর্বলতা। কম লোকরে দেখার সুযোগ করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে এই এনক্রিপশন সিস্টেম থাকতে হবে। তৃতীয় হচ্ছে আমরা তো না ছেপেও কিন্তু সম্ভব, যদি ক্লাসরুমে আমরা ইলেকট্রনিক বোর্ড থাকে তাহলে সেখানে তো প্রশ্ন আমরা দিয়ে দিতে পারি। আরো অনেক সিস্টেম আছে। আমাদের অনুষ্ঠানের সময় আমরা ফুরিয়ে ফেলেছি। শেষ প্রশ্ন আপনার কাছে আরো একবার যেতে চাই, এবং আমরা একটুখানি আপনার কাছে শুনতে চাইবো যে মান, এখন যে শিক্ষার মান যেটি নিয়ে নানা রকম সমালোচনা আমরা শুনি, আপনি সন্তুষ্ট? দেখুন, আমি যদি অন্য দেশের সাথে তুলনা করি তাহলে আমি সন্তুষ্ট না, কিন্তু আগের চেয়ে মান খারাপ হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমি দেখেছি, আমি বিসিএস দের ক্লাস নেই তো অনেক বছর যাবত, প্রায় 30 বছর যাবত, তো সেখানে আমি আগে দেখতাম, তারপরে এখন মান দেখি, মানে আমরা পিছাইনি, কিন্তু অন্য দেশের তুলনায় কিংবা যেসব অগ্রগতি হয়েছে সেই তুলনায় আমরা অনেক পিছনে, কোনো সন্দেহ নাই। তো তার কারণ হচ্ছে আমাদের অনেক নতুন ইনোভেশনে আমরা পিছনে,
ক্রিটিক্যাল থিঙ্কিং এ আমরা অনেক পিছনে আছি, সেই সবগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমরা এই যে এখানে বসে আছি, কত রকমের জিনিসপত্র আছে, কিন্তু আমাদের ডিজাইন করা কয়টা জিনিসপত্র, এটা মাথায় রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ। মান নিয়ে কোনো যোগ করতে চান আপনি? অবশ্যই। আসলে শিক্ষার মান বলতে কি বোঝায়, এটা কোনো ডেফিনেশন দরকার হবে। এখন তো স্যার এমডিজি যেটা বলছে, জাতিসংঘ বলছে সারা পৃথিবীতে শিক্ষার মান বাড়াতে হবে। তাহলে বুঝতে হবে যে পৃথিবীর কোথাও এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে তো সকল দেশই শিক্ষার মানের উন্নতি ঘটাবে। তাহলে আসলে শিক্ষার মান কি, এটি আপেক্ষিক একটি ব্যাপার। আর আমি স্যারের সঙ্গে একেবারেই একমত। আমি দীর্ঘদিন ছাত্রদের পড়িয়েছি এবং আমি আমার সবসময় ছাত্রদের সঙ্গে আমরা শুনে ফেলেছি, আমাদের অনুষ্ঠানের সময় আমরা ফুরিয়ে ফেলেছি, আমরা বিদায় নিতে চাই। আরো একদিন আমার মনে হয় বিস্তারিত কথা আমরা বলবো, আমরা প্রত্যেকদিনই তাই বলি, কিন্তু সেই কথাটি আবার নিশ্চয়ই একই সময় দেখা হচ্ছে রাত ৮টায় একাত্তর সংযোগে। সকলের সঙ্গে থাকুন।